নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। আজ অযোধ্যার সরজু ঘাট থেকে, নয়া ঘাট থেকে আপনাদের সঙ্গে রয়েছি। অনির্বাণের অগ্নিবাণ, আর অগ্নিবাণ আজ এখান থেকেই ছুটবে। তবে হ্যাঁ, আজকের এই অগ্নিবাণে কোনো বিতর্ক সে অর্থে নেই, তবে একটা বিতর্কের উৎস সন্ধান আছে বই কি, যে বাংলা এবং বাঙালির সঙ্গে রামের এমন আত্মিক সম্পর্ক, যে বাংলায় ধর্ম পরিচয়ে, ধর্মের আধ্যাত্মিক বা ধর্মের অভ্যেসগত জায়গা থেকে যিনি অন্য ধর্মের, অর্থাৎ যিনি মুসলিম মতের অনুসারী জন্মসূত্রে, এমন কবিও রামের ভজন লেখেন, আর সে ভজন স্বয়ং প্রধানমন্ত্রী এত বছর পরও টুইট করেন। আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রাম ভজনের কথা বলছি, যে ভজন আজ টুইট করে আরও একবার প্রধানমন্ত্রী বলেছেন, সত্যি বাংলা এবং বাঙালির সঙ্গে রামের সম্পর্ক কত নিবিড়। ধর্ম পদ্ধতি, ধর্মের উপাসনা পদ্ধতি এক একজনের এক এক রকম, কিন্তু এদেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধতে রাম কোনোদিন বিভক্ত হননি বলে নিশ্চিতভাবে বৌদ্ধ জাতকে রামের উল্লেখ শুধু নয়, রামের নামে একটি আলাদা জাতক লেখা হতো না। অর্থাৎ স্বীকার করে নেওয়া হতো না যে গৌতম বুদ্ধ কোনো এক জন্মে নিজে স্বয়ং রাম ছিলেন। দশরথ জাতক, রাম জাতক, ওদিকে মহাবীরের যে প্রচলিত মহাবীর, তীর্থঙ্কর মহাবীরের প্রচলিত যে জৈন ধর্ম, আসলে যা তাঁর প্রচলিত নয়, আদি জৈন তীর্থঙ্কর ঋষভনাথের প্রচলিত, সব থেকে বেশি তার সময়ে যা প্রচার পায়, সেহেন জৈন ধর্মের অন্তত পাঁচজন তীর্থঙ্করের জন্ম এই অযোধ্যা ভূমিতে, রামের জন্মভূমিতে। তার নিদর্শন হিসেবে আজও জৈনদের আদিনাথ মন্দির এখানে বিরাজমান স্বমহিমায়। এহেন অযোধ্যা, এহেন রামের সঙ্গে বাঙালির কোন কালের সম্পর্ক বাঙালি আজও জানে না। সে বাঙালিকে জোর করে তবে কোন সংহতির মিছিলে হাঁটানোর চেষ্টা হচ্ছে, আর কেনই বা হচ্ছে? আমি এই অহেতুক বিতর্ক তৈরির, সংহতি নিয়ে অহেতুক জল ঘোলা করার কারণটা খুঁজতে চাইব আজকে অনির্বাণের অগ্নিবাণে। কিন্তু সব কিছুর আগে গান হয়েছে, কীর্তন হয়েছে, পটচিত্র হয়েছে, রাম ভজন হয়েছে, কিন্তু এর বাইরেও আপনাদের নিশ্চয়ই দেখা দিচ্ছে যে অযোধ্যায় আমি দাঁড়িয়ে আছি, সেখানে আজ বাঙালি কত পরিমাণে এসছেন, বাঙালি পুণ্যার্থীরা, ভক্তরা কিভাবে আসছেন, কতটা আসছেন, সেই ছবিটা আপনাদের আগে দেখাই আজকের বিশেষ প্রতিবেদনে। তারপর আমি আসবো আজকে আমার এই বিতর্কের উৎস সন্ধানে। এক একটি অগ্নিবাণ ছুটবে সে নির্দিষ্ট দিশায়, যদি সেখান থেকে খুঁজে পাওয়া যায় কারা কেন ওই বিতর্ক তৈরির চেষ্টা করছেন, কেন জোর করে সংহতি শব্দটা নিয়ে আসছেন। রামের নামে গোটা দেশ একসঙ্গে সংহত হওয়ার পর তার সঙ্গে বাংলা। আজকে বিশেষ প্রতিবেদন সবার আগে, তারপরে বিতর্কে আজকের বিশেষ প্রতিবেদন। राम जो मिल गए सब ही खुश होएगा। अब कृष्ण बंगाल से आया, कोई महाराष्ट्र से आया, वो पूरा भारत, कोई গোটা বাংলার মানুষ, গোটা দেশের মানুষের সঙ্গে অযোধ্যায় কার্যত মিছিল করে আসছে। এরপরও বাংলায় আলাদা করে কিসের সংহতির মিছিল? এর থেকে বেশি সংহতি বাংলার আর বাঙালির অযোধ্যার সঙ্গে আর কোথাও সম্ভব? আমার সঙ্গে এখানে কলকাতা থেকে আসা কোঠারি ব্রাদার্সদের জন্য তাদের স্মৃতিতে তৈরি যে সংগঠন, সেই সংগঠনের দুজন মানুষ আছেন। আমি একে একে তাদের সঙ্গে কথা বলে নিই। আপনার নাম যদি আমাদের বাংলার দর্শকদের জন্য বলেন। আমার নাম যুগল কেয়াল। আমরা রাম শরৎ কোঠারি স্মৃতি সংঘ তরফ থেকে 200 স্বয়ংসেবক এসেছি। আমরাকে এখানে চায়, সুহালি আর এই পরিষেবার অবসর আমাকে রামকৃষ্ণ ট্রাস্ট আমাদের প্রদান করেছে। আজকে আমরা বাংলার মানুষ হয়ে গর্বিত বোধ করছি, আর আমরা বিগত 14 জানুয়ারি থেকে এই সেবা অনবরত দিয়ে যাচ্ছি। আগামী 25 জানুয়ারি পর্যন্ত আমরা এই সেবাটা দিব। আরেকটা কথা জানবার আপনার কাছ থেকে, আপনি তো একই জায়গা থেকে এসেছেন, আপনার নাম? আমার নাম ব্রিজেশ বাগড়ি। আচ্ছা, এই যে গোটা রামপথটা আমি দেখছিলাম আস্তে আস্তে সেজে উঠেছে, এখনই আলোকসজ্জার গেট চলছে, দেখে মনে হচ্ছে দুর্গাপুজো বা জগদ্ধাত্রী পুজোতে চন্দননগরে আছে। দুর্গাপুজোর কলকাতা বা জগদ্ধাত্রী পুজোর চন্দননগর। একদম ঠিকই বোঝা যাচ্ছে আপনার। অযোধ্যাটা পুরো আমার মনে হচ্ছে ওইভাবেই হয়ে গেছে।
যেরকম দুর্গাপূজাও ওখানে এরকমই অযোধ্যা হয়ে গেছে এখন। আপনারা কতদিন আছেন? আমরা এখানে 25 তারিখ পর্যন্ত আছি। এই সেবাটা 14 তারিখ থেকে চলছে। আমরা প্রায় 70 থেকে 80 জন কলকাতা থেকে এসেছি, রামশরৎ কোঠারি স্মৃতি সংঘ থেকে। আজকে রাম মন্দিরের স্বপ্ন সফল হচ্ছে, আর কয়েক ঘন্টার অপেক্ষা বলতে গেলে, কয়েক দিনও নয়। সেই অর্থে নিশ্চয়ই আজকে কোঠারি ভাইরা তাদের আত্মা নিশ্চয়ই শান্তি পাচ্ছে, কি মনে হয়? দেখুন দাদা, উনি শান্তি পাচ্ছে এটা তো অনেক বড় কথা, কিন্তু উনি যে কাজটা করে গেছেন এটা আমার মনে হচ্ছে সকল হিন্দু সমাজের উপরে অনেক বড় মানে কাজ করে দিয়েছেন উনি। আর আমরা সব এখানে এসেছি, রাম শরৎ কোঠারি সিস্টার পূর্ণিমা কোঠারিও এসেছে, আর এখানে 70 জন প্রায় এসেছে এই কাজ করতে। আর সম্পূর্ণ হিন্দু সমাজ গর্বিত। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলবার জন্য। রামপথে একদম শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সামনে থেকে ছিলাম। আমার সঙ্গে আরেকজন এসছেন সাইকেল আরোহী, শুনেনি তিনি কোথা থেকে এসছেন, কি পরিচয়? আপনার নাম কি? আমার নাম রাকেশ মন্ডল, গোবরডাঙ্গা থেকে। অশোকনগর গোবরডাঙ্গা থেকে। হ্যাঁ, উত্তর চব্বিশ গোবরডাঙ্গা, পরগনা। উত্তর চব্বিশ রাকেশ, পরগনা, কতদিন সাইকেল গোবরডাঙ্গা। চালিয়ে আসছেন? 9 জানুয়ারি থেকে সাইকেল চালিয়েছি এখন। 9 জানুয়ারি থেকে? হ্যাঁ, 9 জানুয়ারি বেরিয়েছিলাম। আর পুরোটা সাইকেলে এসছেন? হ্যাঁ, পুরোটাই বাংলা থেকে। সাইকেলে, বাংলা সমাধিতা তুমি শুনছো, পুরো বাংলা থেকে পুরো রাস্তাটা সাইকেলে এসছেন। রাকেশ মন্ডল, রাকেশ এসছেন গোবরডাঙ্গা থেকে। রাকেশ, কেমন লাগছে আজকে এখানে এসে? ভালো লাগছে, আস্তে আস্তে খুব ভালো লেগেছে। সবাই সাহায্য করেছে আমাদের। আমরা জানতাম না যে এত রাম ভক্ত বাংলাতেও আছে, তো এখানে এসেও ভালো লাগছে। অশোকনগর থেকে আসা আমাদের যে বন্ধু অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে এসছেন, সেরকম এক ভাই বলছিলেন এই রাস্তা দিয়ে তার আসার গল্প। রাস্তায় যে এলেন সাইকেল চালাতে চালাতে, এতগুলো রাজ্য কভার করলেন, বিহার হয়ে এসছেন, তো ঝাড়খণ্ড হয়ে এসছেন, তারপর উত্তরপ্রদেশে ঢুকেছেন, সেই অভিজ্ঞতাটা কেমন? খুব ভালো, এবং আমরা আস্তে আস্তে খুব আমাদের সাহায্য করেছে। মারোয়াড়ি, কিন্তু এসছেন শিলিগুড়ি থেকে, তার মানে বাংলা বুঝতে পারেন? হ্যাঁ, ভালো, খুব ভালো। বেশ, কেমন লাগছে এসে? খুব ভালো লাগছে। ভালো লাগছে। হ্যাঁ, হ্যাঁ। দশরথ ভবনে কি প্রথম এলেন? হ্যাঁ, প্রথম এলো। প্রথম এলেন। কেমন লাগলো দেখে? খুব খুব ভালো লাগছে। এখানে এইমাত্র আরতি চলছিল তো বোধহয়? হ্যাঁ, এখনই বন্ধ হলো। ভোগের জন্য ভোগ লাগিয়ে বন্ধ করে দিয়েছে। কবে এসেছেন আপনারা বাংলা থেকে? আমরা কালকে রাত্রে কালকে রাত্রে আমরা আসি। অযোধ্যা ট্রেন ছিল, ক্যান্সেল হয়েছে, তাই অন্য জায়গা থেকে। আচ্ছা, আমি এখানে এসে আসার পর থেকে বাঙালি দেখছি, মারোয়াড়ি দেখছি, বাংলা থেকে আসা অন্য ভাষাভাষী মানুষকে দেখছি, বাঙালিকেও দেখছি। বাংলায় কি আলাদা করে কোনো সংহতি মিছিলের প্রয়োজন আছে বলে মনে হয়? না না, ওরকম কোনো কিছু নেই। তাও- যথেষ্ট সংগতি আছে না? হ্যাঁ, ভিডিও জার্নালিস্ট রজনীর সঙ্গে অনির্বাণ, লতা চক, অযোধ্যা, রিপাবলিক বাংলা। ঠিক এখান থেকে আমার আজকের বিতর্কের সূচনা। আমি যাদের সঙ্গে আজকে কথা বলবো, যারা আমার সম্মানীয় অতিথি হিসেবে আজকে স্টুডিওতে রয়েছেন, তাদের সঙ্গে আপনাদের একে একে পরিচয় করে দিই। আমার সঙ্গে যারা রয়েছেন, শুরুতেই পরিচয় করাবো স্বামী অম্বিকানন্দ মহারাজ, প্রতিষ্ঠাতা বঙ্গীয় হিন্দু সেনা। আমার সঙ্গে রয়েছেন গবেষক জিষ্ণু বসু, আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক অর্ণব ঘোষাল, রয়েছেন সাহিত্যিক বিনোদ ঘোষাল এবং বর্ষিয়ান সাংবাদিক নির্মাল্য মুখোপাধ্যায়। আমি শুরু করি অম্বিকানন্দ মহারাজের কাছ থেকে। মহারাজ, বাংলা এবং বাঙালির সঙ্গে শ্রীরামচন্দ্রের কত পুরনো টান, কত আত্মিক যোগাযোগ, গানের মাধ্যমে, ভজনের মাধ্যমে, চিত্রকথার মাধ্যমে, পটচিত্রের মাধ্যমে, নানাভাবে লোকগানের মাধ্যমে আমরা বহুদিন ধরে সেগুলো জানি। কিন্তু তারপরেও এ রাজ্যে আলাদা করে শ্রীরামচন্দ্রের জন্য বাঙালিকে সংহত করতে, রামচন্দ্রের জন্মভূমিতে তার ফেরার দিন, তার মন্দির প্রতিষ্ঠা অনুষ্ঠানের পর আলাদা সংহতি মিছিলের আয়োজন করতে হচ্ছে কেন? আমি এই অযোধ্যায় এসে অন্তত কিছু বুঝতে পারিনি মহারাজ। বাঙালি হিসেবে আমার হয়তো অক্ষমতা সেটা, কিন্তু আপনি বাংলায় বসে আছেন। আমি জানি না এই কদিনে বাংলায় এমন কিছু ঘটে গেছে কিনা, সাংবাদিক হিসেবে আমার কৌতূহল, তাই আপনার কাছ থেকে জানতে চাইছি, বাংলায় কি এমন কোনো পরিবেশ আপনি দেখছেন মহারাজ, যেখানে আলাদা করে আরেকটি সংহতি মিছিলের ওই একই দিনে প্রয়োজন আছে মন্দির উদ্বোধন হয়ে যাওয়ার পর? অনির্বাণ, প্রথমেই আপনাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। যে চিত্রটা আপনি তুলে ধরছেন এই মুহূর্তে অযোধ্যা নগরী থেকে, এই চিত্র আমাদের এত বছরের তপস্যা, ত্যাগ, তিতিক্ষা, অনেক গর্বের একটা সময়, মুহূর্ত। যত মুহূর্ত এগিয়ে আসছে তত আমি এই কলকাতায় বসে ততটাই আনন্দিত, ততটাই উত্তেজিত, ততটাই পুলকিত, হর্ষিত, যতটা আপনি অযোধ্যায় বসে। কিন্তু আপনার এই প্রশ্নের, আপনার এই বক্তব্যের উত্তর দিতে গেলে আমাকে একটু ধৈর্য সহকারে আমার কথা শুনতে হবে। প্রথম কথা হচ্ছে সংহতি যাত্রার কথা আপনি বলছেন।
পশ্চিম বাংলায় 22 তারিখে সারা পৃথিবীর, যেখানে সমগ্র পৃথিবীর হিন্দু সমাজ ভগবান শ্রীরামচন্দ্রের ঘরে ফেরার, মানে ঘরের ছেলের ঘরে ফেরার আনন্দ ধরে রাখতে পারছে না, সেখানে পশ্চিমবাংলায় 22 তারিখে রাজ্যের শাসক দলের সুপ্রিমো, পশ্চিমবাংলার দণ্ডমুণ্ডের কর্ত্রী বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার অনুপ্রেরণা ছাড়া চিড়িয়াখানায় সিংহ শাবকও জন্মায় না, ব্যাঘ্র শাবকও জন্মায় না, সেই মমতা দেবীর মনে হলো হঠাৎ করে রাজ্যে সংহতি যাত্রার প্রয়োজন আছে। তাহলে সংহতি যাত্রাটা কবে করা হচ্ছে না? 22 তারিখে। তাহলে মমতা দেবী বা রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান কি মনে করছেন যে পশ্চিমবাংলায় অসংহতির আবহাওয়া রয়েছে? আমার তো এটা মনে হচ্ছে না। আজকে দোকান বাজার সমগ্র কলকাতার ফুটপাত সর্বত্র আপনি যদি এখানে কভারেজ দেন তাহলে দেখতে পাবেন গেরুয়া পতাকা, গেরুয়া ঝান্ডার মিছিল। এবং আমি আপনাকে বলতে চাই, কোনো রাজনৈতিক দলের নেতারা নয়, তৃণমূল, সিপিআইএম, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সমস্ত বিচারধারা মিলে মিশে এক হয়ে যাচ্ছে গেরুয়া পতাকার সেই তলায়, সেই বিজয় পতাকার তলায়। আজকে একটা অদ্ভুত বিষয় আমরা দেখতে পাচ্ছি যে সেই দিনেই তার মনে হলো যে রাজ্যে অসংহতির পরিবেশ আছে। আসলে এটা মাননীয়ার মস্তিষ্ক প্রসূত। কোথাও না কোথাও তিনি তার যে চিরাচরিত ভোট ব্যাংকের রাজনীতি, তার যে নগ্ন তোষণের রাজনীতি, সেই নগ্ন তোষণের রাজনীতি করবার জন্য সংহতির নামে অসংহতির সৃষ্টি করতে চলেছেন। আমি আপনাকে বলছি, সাধারণ স্তরের তথাকথিত যারা সংখ্যালঘু সম্প্রদায়, মানে মুসলমান সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, তারা মাননীয়ার এই ফাঁদে পা দেবেন না বলে মনস্থ করেছেন। আমরা নিশ্চিত দেখতে পাবো 22 তারিখে একটা অন্য সম্প্রীতির ছবি, সেটার জন্য আমরা তৈরি। কিন্তু আজকে সংহতির নামে, অসংহতির নামে যেভাবে পরস্পরের সঙ্গে পরস্পরকে লড়িয়ে দেওয়ার চক্রান্ত, আমি আপনাকে তিনটে পয়েন্ট উল্লেখ করতে চাই। কলকাতা মহামান্য উচ্চ ন্যায়ালয়ে বিগত 4-5 দিন ধরে খালি মামলা হয়েছে এই উদ্দেশ্যে যে আমরা ভগবান রামচন্দ্রের, অর্থাৎ ঘরের ছেলের ঘরে ফেরার দিনটাকে পালন করবার জন্য বিভিন্ন স্থানে, অবশ্যই যেখানে সাধারণ মানুষের, কোনো জাতি ধর্ম বর্ণের মানুষের কোনো অসুবিধা হবে না, এরকম একটা জায়গাতে আমরা রামচন্দ্রের পূজা করব। তার অনুমোদন চেয়ে কলকাতা মহামান্য উচ্চ ন্যায়ালয়ে অন্ততপক্ষে শতাধিক পিটিশন করেছে। কেন এই পরিস্থিতি আজকে পশ্চিমবাংলায়? এই পরিস্থিতির মাধ্যমে একটা জিনিস খুব স্পষ্টরূপে বোঝা যাচ্ছে যে এই পশ্চিমবাংলাকে, যেখানে সংহতি রয়েছে, সেই জায়গাটাকে অসংহতির আবহাওয়া তৈরি করার চেষ্টা করা হচ্ছে রাজ্যের শাসক দলের অঙ্গুলি হেলনে এবং রাজ্যের শাসক দলের সুপ্রিমোর অঙ্গুলি হেলনে। তাই মহামান্য উচ্চ ন্যায়ালয়ে রাজ্যের বিরোধী দলনেতার যে করা পিটিশন বা মামলা, তার প্রত্যুত্তরে যে কটা কথা বলেছেন, আমি আশা রাখবো রাজ্যের শাসক দল সেটার দিকে অবশ্যই ধ্যান দেবেন। দক্ষিণ 24 পরগনা জেলার ডায়মন্ড হারবার, যে ডায়মন্ড হারবার মডেলের কথা আপনারা সবসময় তুলে ধরেন, সেই ডায়মন্ড হারবারের মহেশতলা, বজবজ, আকরা, নুঙ্গি বিস্তীর্ণ অঞ্চলে রামচন্দ্রের পূজা করবার জন্য পুলিশ পারমিশন চাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ তো অনুপ্রাণিত পুলিশ, আপনারা জানেন, তারা স্বাভাবিকভাবেই কোনো রকম অনুমোদন দেয়নি, অনুমতি প্রদান করেনি। যখন উচ্চ ন্যায়ালয়ের কাছে মামলা করা হয়েছে, পূজার অধিকার চাওয়া হয়েছে, তখন নির্বিচারে মিথ্যা মামলায় আমাদের সনাতনী রামভক্ত যোদ্ধা ছেলেদেরকে মিথ্যা মামলায় পশ্চিমবঙ্গ সরকার আরোপিত করেছে এবং তাদেরকে বাড়ি ছাড়া করেছে, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আমি তথ্য সহকারে আপনার এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরতে পারি। তাই একটা বিষয় খুব সুস্পষ্ট রূপে পরিষ্কার, এই পশ্চিমবাংলায় যথার্থ সংহতি রয়েছে, কারণ আমরা রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, সৈয়দ মুস্তফা আলীর বাংলার সহনাগরিক। আমরা জানি আমরা শান্তিপ্রিয়, শান্ত ছেলে, আমরা সেই মায়ের। তাই এই বাংলাতে অসংহতির আবহাওয়া তৈরি করে উস্কানি দিয়ে অনির্বাণ কোনো লাভ হবে না। মানুষ ভারতবর্ষের মর্যাদা পুরুষোত্তম রাষ্ট্রপুরুষ শ্রীরামচন্দ্রকে তার ঘরের ছেলের ঘরে ফেরার আনন্দ সেলিব্রেশন করবে। 22 তারিখে আমরা রাষ্ট্রভক্তরা, রাষ্ট্রপন্থীরা এবং রাম ভক্তেরা চোখে চোখ রেখে জবাব দেব। সেদিন আপনার সাথে আবার কথা হবে। আমি বর্ষিয়ান সাংবাদিক নির্মলা বাবুর কাছে যাব। নির্মলা বাবু,
এই অযোধ্যায় এই পর্বে যখন আমি ঘুরছি বিভিন্ন জায়গাতে, জাস্ট কথার কথা বলবার জন্য বলছি না, আমি কিন্তু সত্যিই ধর্ম বর্ণ নির্বিশেষে, অনেকেই হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ এটা বলার পর, এমনকি খ্রিস্টান বলার পরও সন্তুষ্ট হন না। তারা শুনতে চান, মানে আমি কাদের কথা বলছি আপনি বুঝতে পারছেন, আমি রাজনৈতিক নেতাদের কথা বলছি, যারা বাংলাতে অনেকে হয়তো সংগতি মিছিল আয়োজন করছেন বা তার সমর্থন করছেন, তেমন নেতারাও তার মধ্যে পড়েন। তারা শুনতে চান মুসলিমরা, মুসলমানরা হ্যাঁ বলছেন কিনা, মুসলমানরা খুশি কিনা। আমার অত্যন্ত ঘৃণা বোধ হয় রামের নামে যখন কেউ এরকম জাতি ধর্ম ধরে ধরে জিজ্ঞাসা করেন, কিন্তু তবুও যখন তারা জিজ্ঞাসা করছেন তখন আমার একটাই তথ্য তাদেরকে দেওয়ার আছে। এই গোটা পর্বটাতে অযোধ্যায় ঘুরে ঘুরে আমি কিন্তু এমন কোনো দোকানদার পাইনি যিনি মুসলমান বলে কম লাভ করছেন। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি, আমি লখনৌ থেকে একটি গাড়ি নিয়ে এসেছি এবং সেই গাড়ি এবং তার চালক আমার সঙ্গে টানা রয়েছেন। চালক আমাকে কতটা সাহায্য করছেন শ্রীরামের নামাঙ্কিত বিভিন্ন স্থানে পৌঁছতে, সে একমাত্র আমি এবং তিনি জানেন, আবার আমার সঙ্গী ভিডিও জার্নালিস্ট জানেন। কিছু কিছু সময় শ্রীরামের 84 কোশি পরিক্রমার এক একটি স্থলে পৌঁছতে চালকের সহায়তা শুধু নয়, সেই জায়গার আশেপাশের আরও কয়েকটি জায়গার সুলুক সন্ধান এবং কিভাবে সেগুলো জুড়ে রয়েছে জানতে জানতে বা শুনতে শুনতে তার কাছ থেকে আমার অবাক বোধ হচ্ছে। এবার আমার চালকের নামটা শুনলে হয়তো অনেকের অবাক বোধ হবে, কিন্তু আমার একটু হয়নি নির্মাল্যবাবু। আমি এভাবে মানুষকে ভেঙে দেখতে শিখিনি। অযোধ্যায় এসে তো আরও সেটা ভুলে যাব যদি সামান্যতম কোথাও এমন কোনো কুশিক্ষা থেকে থাকে আমার ভিতরে। আমার চালকের নাম হুসেন, লখনৌ থেকে তিনি আমাকে নিয়ে এসছেন এবং হুসেন আমাকে বলছিলেন আস্তে আস্তে, রাম মন্দির উদ্ঘাটনের পর আপনারা একদিন দুদিন থাকবেন বড়জোর দাদা, তারপর চলে যাবেন। শুনেছেন আমি বাঙালি তাই দাদা বলছেন, কিন্তু দাদা আপনাকে আমি লিখে দিতে পারি, আমরা সোনার থালায় ভাত খাবো। অযোধ্যা তার জন্য গোটা উত্তরপ্রদেশকে তৈরি করছে, অযোধ্যা গোটা উত্তরপ্রদেশের সামনে সেই পথ খুলে দিচ্ছে। এই সংহতিবোধটা এখানে রয়েছে আর বাংলায় নেই, এটা হতে পারে না, একই রকমভাবে রয়েছে। নির্মলাবাবু, আপনারা আমাদেরকে পথ চলতে শিখিয়েছেন সাংবাদিক হিসেবে, আপনি এবং আপনার মতো আরও বেশ কিছু বর্ষিয়ান মানুষ, মুষ্টিমেয় কয়েকজন সাংবাদিক। আমি সেই কারণে আপনাকে আজকে আমার এই বিতর্কে ডেকেছি। সাংবাদিক হিসেবে আমি কি কিছু মিস করে যাচ্ছি? পশ্চিমবঙ্গ থেকে কয়েকদিন অযোধ্যায় চলে এসে আমি কি বেশি আবেগাপ্লুত হয়ে পড়ছি? পশ্চিমবঙ্গের পরিস্থিতি কি এমন নয় সেখানে আলাদা করে সংহতি মিছিলের প্রয়োজন আছে এরপরেও? দেখুন, আমি আপনাকে বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সবথেকে বড় ধাঁধা হচ্ছে পরস্পর বিরোধিতা। এই পরস্পর বিরোধিতাগুলো আপনাকে বুঝতে হবে। এই যে আপনি বলছেন না আপনার ড্রাইভার একজন মুসলিম, আমি জানি আমার এক বন্ধু, সে আমাকে বলল যে হায়দ্রাবাদের একটি সংস্থা, একটি মুসলিম সংস্থা, অযোধ্যা প্যাকেজ তৈরি করেছে। এরম বেশ কয়েকটি সংস্থা এখন প্যাকেজ তৈরি করছে অযোধ্যা ভিজিটের জন্য, কারণ 23 তারিখ থেকে সবার জন্য খুলে দেওয়া হবে অযোধ্যা, সেই জন্য সবাই যেতে পারবে। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায়ের বাধ্যবাধকতাটা কোথায়, আপনি খুব ভালো করে জানেন। সেটা হচ্ছে 128টা আসন, যেটা মুসলিম ডমিনেটেড, এবং এই 128টা আসন আপনি কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমি একটু থামাচ্ছি নির্মলবাবু, মমতা বন্দ্যোপাধ্যায়কে কে কানে কানে এসে বলে গেল এই 128টা আসন যেখানে মুসলিম জনসংখ্যার মানুষরা বেশি বাস করেন, অতএব তাদের ভোটে আসনের ভাগ্য নির্ধারিত হয়, তারা শ্রীরামের মন্দিরে শ্রীরামচন্দ্রের জন্মভূমিতে ফেরাতে অসন্তুষ্ট, তারা এটাকে খারাপভাবে দেখছেন, তাদের কাছে এটা শোকের দিন, এটা কে বলে গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে? কেউ বলে যায়নি। ওনার কথা, ওনার কাজকর্মগুলোই পরস্পর বিরোধী বলে আমার মনে হয়েছে। তার কারণ হচ্ছে, ধরুন বাবরি যেদিন ভেঙেছিল তার 25 বছরের মাথায় উনি সংহতি দিবস করেছিলেন 2017 সালে, আর রাম মন্দির যেদিন প্রতিষ্ঠা হচ্ছে সেদিন সংহতি মিছিল করছে। বাবরিকে স্মরণ করে উনি সংহতি দিবস করছেন, রাম মন্দিরকে কথা না বলে প্রতিবাদ জানানোর জন্য সংহতি মিছিল করছেন। আপনি পরস্পর বিরোধী বলবেন কি বলবেন না? যে কোনো সাধারণ মানুষেরা বলবে, সাংবাদিক হিসেবে তো আমরা বলবই। এবং দ্বিতীয় কথা যেটা সব থেকে বড়, এই যে মিছিলটা উনি করছেন, উনি করতে পারেন, উনি মুখ্যমন্ত্রী, উনি নিশ্চয়ই সংহতি মিছিল করতেই পারেন, কিন্তু একটা জেনারেল ইমপ্রেশন সবার মধ্যে, আমি অনেকের সঙ্গে কথা বলে দেখেছি, যে কোনো কারণে একটা ধারণা তৈরি হচ্ছে এটা একটা হিন্দু বিরোধী মিছিল। এটা কেন? যেদিন ওই মিছিল হচ্ছে
সেদিন কয়েকজন কমিউনিস্ট জেহাদি, আমি তাদের জেহাদি বলি, আমি লিখিও তাই, ঠিক আছে, এবং তারাও একটা ফ্যাসিবাদী বিরোধী মিছিল করছে। মানে রাম মন্দির একটা ফ্যাসিবাদ বিরোধ, ওটা একটা ফ্যাসিস্ট শক্তি। রাম কি করে ফ্যাসিস্ট শক্তি হলো আমি জানি না। নরেন্দ্র মোদীকে তারা ফ্যাসিস্ট শক্তি বলতে পারেন, সে অধিকার তাদের আছে, ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ। 175টা সংস্থা তারা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করছে। মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট থেকে মিছিল শুরু করে শেষ করছেন পার্ক সার্কাস ময়দানে। ওইটাই হচ্ছে আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আগের দিনও আমি বলেছি যে পার্ক সার্কাস ময়দান ওনার ডিসক্রিপশন আছে যা কিছু করার, কালীঘাট মন্দির থেকে শুরু করে ওখানে পৌঁছেছে। আর আমি রামের সঙ্গে কালীর অন্তত কোনো ডিফারেন্স দেখছি না। সুপ্রিম কোর্টের অর্ডার কালীঘাটের কালী নিয়ে আছে, শি ইজ আ পেরেনিয়াল চাইল্ড, 1963 অর্ডার, হিদায়তুল্লাহ ছিলেন। আর এই অর্ডার যেটা রঞ্জন গগৈ দিলেন, ওখানেও রাম লাল্লা পেরেনিয়াল চাইল্ড বলা আছে, যার জন্য বলা হয়েছে হি ইজ আ লিগাল এন্টিটি, জুরিডিক্যাল এন্টিটি কথাটা ইউজ করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি মিছিল করছেন, ঠিক আছে করুন, কেউ মানে আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু যেটা উনি করছেন সেটা হচ্ছে বেসিক্যালি সুপ্রিম কোর্টের অর্ডারের বিরোধিতা। আর দ্বিতীয় কথা, আজকে আমি দেখলাম, আজকে আপনি জানেন বইমেলা কলকাতায় চলছে, তাদের যে প্যাভিলিয়ন মানে তাদের যে মুখপত্র, তাদের প্যাভিলিয়নের সব থেকে বড় সৌধ হচ্ছে সংবিধান। এবং কেন সেটা সংবিধান করা হয়েছে এটা কিছু বলা নেই, সংবিধানকে তিনি সম্মান জানাচ্ছেন, সেটা নয়, সংবিধানটা পাল্টে দেওয়ার চেষ্টা হচ্ছে, এটাই হচ্ছে ওর মূল বক্তব্য। ওনার ম্যাজিকটা হচ্ছে উনি কখনো কোনো কথাটা পরিষ্কার করে বলেন না। যেদিন রঞ্জন গগৈয়ের ভার্ডিক্ট এসেছিল সেদিন উনি কবিতা লিখেছিলেন, কবিতাটার নাম দিয়েছিলেন আনসেড। সেখানে উনি বুঝিয়েছিলেন উনি অনেক কিছু বলতে চান কিন্তু বলতে পাচ্ছেন না, এটাই ওনার দুঃখ। পেইন কথাটা ওর 4-5টা প্যারায় আপনি যদি পড়েন, পেইন কথাটা বারবার ব্যবহার করছেন। সুতরাং ওই কবিতাটা উনি লিখেছেন কি আমি জানি না, ওনার নামে কবিতাটা ছিল আর কি, ইংরেজি কবিতা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনি একটা জিনিস ফলো করার চেষ্টা করবেন, আপনি ওকে আক্রমণ করতে পারেন, আমি ওকে আক্রমণ কিন্তু করছি না, আমি ওনার এই জাগলারিটা দেখছি। উনি একজন অসাধারণ পলিটিক্যাল জাগলার, এই জাগলারি করে উনি অনেক কিছু বের করে নিয়ে যেতে পারেন। এই মিছিলটা করার প্রয়োজন ছিল কি ছিল না উনি ভালো করে জানেন, এই মিছিলটার ইমপ্লিকেশন কি হতে পারে সেটাও উনি ভালো করে জানেন। সব কিছু জেনে বুঝে মাথা ঠান্ডা করে উনি এই দায়িত্বটা কাজটা করছেন। সুতরাং আমি কোনোভাবে ফেলে দিতে পারবো না এইটা বলে যে এটা উদ্দেশ্য প্রণোদিত নয়, এটা রাজনৈতিকভাবে জেনুইনলি উদ্দেশ্য প্রণোদিত। যে কোনো মানুষকে জিজ্ঞেস করবেন রাস্তায় ঘাটে, আমাদের মতো সাংবাদিকদের কথা ছেড়েই দিন, অনেকে হয়তো মুখ টিপে আড়ালে বলবেন, আমি পরিষ্কার বলছি এটা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত মিছিল, এবং এটা করাই হচ্ছে একটা কারণ। ওই কারণটাই হচ্ছে দেশের রাজনীতির ক্ষেত্রে, প্রশাসনের ক্ষেত্রে যিনি সর্বোচ্চ নেতা, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আজ সকালে তিনি একটি টুইট করেন। সেই টুইটে তিনি একটি নজরুল গীতির কথা বলেন। নজরুল গীতি কাজী নজরুল ইসলামের লেখা যে রামের ভজন, আমরা ছোট থেকে প্রায় শুনতে শুনতে অভ্যস্ত বা বড় হই বাঙালি বাড়িতে, মনোজপ নাম শ্রী রঘুপতি রাম। একটি মহিলা কণ্ঠে গাওয়া সেই নজরুল গীতি টুইট করার পরে প্রধানমন্ত্রীর যে বক্তব্য যে বাঙালির ঘরে ঘরে রাম এবং রামায়ণের সঙ্গে কি সম্পর্ক, আমি হুবহু যেন তারই প্রতিধ্বনি পেলাম। বাংলার পথঘাট থেকে যে মানুষরা অযোধ্যায় আসতে পারছেন না কিন্তু প্রতিক্রিয়া জানাচ্ছেন রাম মন্দির প্রতিষ্ঠার দিন তারা কি করবেন। বেছে বেছে ডেকে ডেকে কিন্তু জিজ্ঞাসা করিনি, যাদের সামনে আমাদের বুম নিয়ে এগিয়ে যাওয়া হয়েছিল তারা কি বলবেন, কেন বলবেন, কি বলতে পারেন তার কোনো আগাম আন্দাজ আমাদের ছিল না। আমার কলকাতার সহকর্মীরা আমাকে এইটুকু সাহায্য করে দিয়েছেন, কলকাতার মানুষের, বাংলার মানুষের মুড বোঝবার জন্য আমি জিজ্ঞাসা করেছিলাম। আমি কয়েকদিন গত 16 তারিখ থেকে অযোধ্যায় আছি, বাংলার মানুষকে অন্যরকম কিছু ভাবছেন একটু আমাকে জানাবে। তারা আমাকে যেভাবে জানালেন বাংলার মানুষের কথা আপনাদের সামনে,
22 তারিখ সারাদিন ধরেই আমাদের অনুষ্ঠান রয়েছে। সকালবেলা ঠিক 11টায় রামের পুজো, ভগবান শ্রী রামচন্দ্রের পুজো হয়ে তারপর আমাদের শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রা বের হওয়ার পর সেখানে আমাদের প্রসাদ বিতরণের অনুষ্ঠান রয়েছে। তো দীপাবলি অবশ্যই হবে, প্রত্যেক বাড়ি বাড়ি যেভাবে প্রদীপ জ্বালানো হবে, সাথে আমাদের যত মঠ মন্দির রয়েছে সমস্ত জায়গায় একদম প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে একদম দীপাবলি পালন করা হবে। নরেন্দ্র মোদী যেভাবে বলেছেন আমাদের একদম সেই হিসাবেই হচ্ছে। একদম প্রজেক্টরের মাধ্যমে একদম রামলীলার যে প্রাণ প্রতিষ্ঠা সেটা একদম সরাসরি লাইভ দেখানো হবে। এবং তার সাথে তারা যেন একত্র সবাই মিলে আমাদের সাথে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করে এবং সন্ধেবেলা আমরা ভজন কীর্তনের মাধ্যমে সেদিনটা আমরা উদযাপন করব। এই ছিল বাংলার মানুষের মুড, বা এটা এই মুহূর্তে বাংলার মানুষের মুড। সেই মুড হয়তো সামনের 1 বা 2 দিনে অযোধ্যার মতোই বা গোটা ভারতের মতোই আরেকটু সংহত হবে, কিন্তু তাছাড়াও তারপরেও সংহতি মিছিল হবে আলাদা করে। আমি জিষ্ণু বসুর কাছে আসব। জিষ্ণুবাবু, গবেষক হিসেবে নিশ্চিতভাবে এই প্রত্যক্ষ রাজনীতি আপনার গবেষণার বিষয় নয়, আমি জানি, কিন্তু তা সত্ত্বেও আমি সত্যিই বুঝতে পারিনি অযোধ্যায় এসে গোটা দেশের মানুষের এই উচ্ছ্বাস দেখে এবং বাংলা থেকে মানুষের প্রতিক্রিয়া দেখে, যদি নিতান্ত রাজনৈতিক কারণেও প্রয়োজন হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় হাঁটছেন কেন? নির্মলাবাবু বলছেন যে জাগলারি, আমি বলছি জাগলারদের কিন্তু একটা সমস্যা আছে। জাগলারটা তো প্রতিবর্ত ক্রিয়ার উপর, আমরা যাকে রিফ্লেক্স বলি, তার উপর দাঁড়িয়ে গোটা খেলাটা দেখান। এখন বয়সের সঙ্গে সময়ের সঙ্গে প্রতিবর্ত ক্রিয়ার যে সময় ক্ষেপ সেটা কমতে থাকে, অর্থাৎ মানুষের রিফ্লেক্স কমতে থাকে। তখন কিন্তু যে জাগলার একসঙ্গে 7টা বল নাচাতেন তিনি 5টা, 4টে, 3টে এরকম করতে করতে একসময় আর একটা বলেই নেমে আসেন। আমার ভয় হচ্ছে উত্তরপ্রদেশে ঘুরতে ঘুরতে এখানে রাস্তায় ঘাটে অলিতে গলিতে যারা ভজন গাইছেন, কিছুক্ষণ আগে অনুপ জলটা এসেছিলেন এখানে, এই পাশেই আমি যেখান থেকে অনুষ্ঠান করছি, তিনি ওই 30 বছর আগের কথা মনে করছিলেন, 40 বছর আগের কথা মনে করছিলেন, বলছিলেন একজন ভজন গাইয়ে হিসেবে তার আক্ষেপের কথা যে সত্যি কি কোনোদিন শ্রীরামচন্দ্রকে তার জন্মভূমিতে বিরাজমান দেখতে পাবো, এই আক্ষেপ নিয়ে তিনি বোধহয় জীবন কাটিয়ে ফেলতেন যদি না আজকের এই দিনটি আসতো। কিন্তু আমি এদের কারোর মুখ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এদের বাইরে আর একজন রাজনীতিবিদের নাম আমি শুনছি না। উত্তরপ্রদেশে আর কোনো মুখ্যমন্ত্রীর নাম আমি শুনছি না। যারা করসেবকদের গুলি চালিয়ে হত্যা করেছিলেন তারা উত্তরপ্রদেশের রাজনীতিতে কতটা অপান্তেয় হয়ে গিয়েছেন তা ভোটের ফল বলছে। কিন্তু আমি মানুষের মুড দেখে বুঝছি সত্যিই তাদের দিন শেষ হয়ে গিয়েছে। তাদের জাগলারিও মানুষ আর নেননি, সে সমস্ত জাগলাররা এখন বিশ্রামে গিয়েছে। জিষ্ণুবাবু, আপনি সামাজিক বিষয়েও গবেষণা করেন, একজন সমাজ গবেষক হিসেবে কি আপনার মনে হয় যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই আদত জায়গাটা ধরতে ভুল করছেন, বুঝতে ভুল করছেন? তিনি জননেত্রী বটে, কিন্তু জননেতা জননেত্রীদেরও তো ভুল হয় কোনো এক সময়। জাগলারিতে বহুবার বল পড়ে গেছে। 2011 সালের পর থেকে বহুবার ভয়ানক ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে। কালিয়াচকের থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে, একটা বর্ডারের পাশে, সীমান্তের পাশে থানা, সেই থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে। জাগলার সেই বল সামলাতে পারেননি। ধুলাগড়ের দাঙ্গা হয়েছে, ভীষণ বড় দাঙ্গা হয়েছে, সাংঘাতিক দাঙ্গা হয়েছে, পুলিশকে হিমশিম খেতে হয়েছে সেই দাঙ্গা সামলানোর জন্য। বাদুড়িয়ার দাঙ্গা হয়েছে, শেষ পর্যন্ত বিএসএফকে ডাকতে হয়েছিল কারণ জেলা প্রশাসন দাঙ্গা থামাতে পারেনি। বাদুড়িয়ার দাঙ্গা বললে ভুল হবে, একতরফা অত্যাচার হয়েছে, জেলা প্রশাসন সামলাতে পারেনি, বিএসএফ ডাকতে হয়েছে। 2019 সালে যে জাগলারি সেই সময় করতে গেছিলেন, তারপরে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, রেলের সংযোগ। এত বড় নাশকতা হয়েছে, এর কোনো সময়ে মনে হয়নি যে সংহতি মিছিল করা দরকার। এই এত বড় বড় সাংঘাতিক সাম্প্রদায়িক ঘটনার পরেও কখনো মনে হয়নি সংহতি মিছিল করা দরকার। আসলে এই যে অন্যায়টা, মানে ভগবান শ্রীরামের নামে দুটো সম্প্রদায়ের মানুষকে পরস্পরের বিরুদ্ধে লড়িয়ে দেওয়া, সেইটা আপনি যদি ডক্টর কে মোহাম্মদের আত্মজীবনী আমি একজন ভারতীয় মালায়ালাম ভাষায় লেখায় তা দেখেন যে সেই সময় থেকে কিন্তু এটা শুরু হয়েছে। যদি 76 থেকে 79 সালের প্রফেসর বিবি লালের গবেষণা দেখেন তাহলে
ডক্টর মোহাম্মদ বলছেন, ডক্টর মোহাম্মদ এএসআই এর ডাইরেক্টর ছিলেন, উত্তর ভারতের ডাইরেক্টর ছিলেন। উনি বলছেন যে ৭৬ সালেই এই মীমাংসার সমাধান হয়ে যেতে পারত, ৭৯ সালে যখন গবেষণা শেষ হলো। কিন্তু সেই সময়ে কিছু ঐতিহাসিক তাদের একটা নিজেদের রাজনৈতিক কুসংস্কারের জন্য তারা এই গবেষণার যে রিপোর্ট সেটা মানলেন না। ঠিক তেমনই ৯১ সালেও তাই হলো। ৯১ সালে যখন রাম জন্মভূমি বাবরি মসজিদে হিস্টোরিয়ান রিপোর্ট টু দ্য নেশন, সেই সময় রামশরণ শর্মা, ডিএন ঝা এরা 4 জন দিলেন। তারা সম্পূর্ণ, আজকে কোর্ট বলছে যে এটা তো একটা অসত্য রিপোর্ট। এলাহাবাদ হাইকোর্ট বলেছে, সুপ্রিম কোর্ট বলেছেন। তাহলে দুটো সম্প্রদায়ের মানুষ কিন্তু লড়তো না। হয়তো সুন্নি ওয়াকফ বোর্ড এত দূর পর্যন্ত, উচ্চ ন্যায়ালয়, সুপ্রিম কোর্ট, তার লার্জার বেঞ্চ এরকম যেতেন না যদি না কিছু মানুষ তাদেরকে বিভ্রান্ত করত। আজকের এই সংহতি মিছিল, যেদিনকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে, ঠিক সেই দিন করাটা, এই যে আমি বিভ্রান্ত করার চক্র বললাম, সেই বিভ্রান্ত করার যে পরম্পরা, তার একটা উদাহরণ। এবং এই 2011 সালের পর থেকে এতগুলো ঘটনা ঘটেছে, যে সাম্প্রদায়িক ঘটনাগুলোর আমি নাম বললাম, কোনো সময় মনে হয়নি যে একটা সংহতির কিছু করা উচিত। এটা অত্যন্ত দুঃখজনক যে সারা ভারতবর্ষ যখন ভগবান রামচন্দ্রের রাম মন্দিরের পুনঃপ্রতিষ্ঠার সময় এত আগ্রহ নিয়ে অংশ নিচ্ছে, আর বাংলার প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা অনুষ্ঠানে মা দুর্গাপূজার কিসের জন্য? রামচন্দ্রের অকাল বোধনের জন্যই তো। তো বাঙালি জীবনের সবটুকু অংশই রামচন্দ্র জুড়ে আছেন। তাই এটা বাঙালিকে একটা অপমান করা, একটা আঘাত দেওয়া, এটা আমি মনে করি। আমি বিনোদ ঘোষালের কাছে যাব, সাহিত্যিক বিনোদ ঘোষাল। তার আগে আমি আপনাকে একটি বক্তব্য শোনাই। বিনোদবাবু, প্রধানমন্ত্রী আজ সকালে কাজী নজরুল ইসলাম বিরচিত ওই নির্দিষ্ট গানটি এক মহিলা কণ্ঠে টুইট করার পর কাজী অরিন্দম তিনি বিশেষভাবে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। আমি একবার তার বক্তব্যটা শুনিনি, তারপর আমি আসছি বিনোদবাবু আপনার কাছে। প্রাইম মিনিস্টার তো আমাদের দেশের সবাইয়ের গর্ব, সুতরাং উনি যখন নজরুলকে আইকন বলছেন, সেটা নিশ্চয়ই সেটা আমার কাছে অনেক সম্মানের। কারণ আমি মনে করি নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এদিকে কোনো গণ্ডির মধ্যে বেঁধে রাখা যায় না। এরা সব গণ্ডির অনেক ঊর্ধ্বে। বরঞ্চ আমরা যদি তাদের কর্মকাণ্ড নিয়ে মিলে থাকি, তাহলে আমাদের আরও বেশি, অনেক মনের দিক দিয়ে আমরা অনেক বেশি সুদূর প্রসারী হতে পারবো। এবং উনি যে এটা করেছেন, উনি যে এটা বলেছেন, তার জন্য ওনাকে আমাদের পরিবারের তরফ থেকে ধন্যবাদ জানাই। কাজী অরিন্দমের বক্তব্য আপনি শুনলেন বিনোদবাবু। আপনি বাংলায় এই মুহূর্তের সবথেকে বড় নজরুল গবেষক এবং কাজী নজরুল ইসলামের যে জীবনী আপনি লিখেছেন, তা সত্যি একটি বিরাট বড় কাজ নিঃসন্দেহে। কিন্তু আমি তার থেকে আরেকটু এগিয়ে একজন নজরুল প্রেমী হিসেবে নিশ্চিতভাবে আজকে হয়তো আপনার খুবই গর্বের দিন, খুব আনন্দ হচ্ছে। কিন্তু আমি বলবো যে প্রধানমন্ত্রী তো নতুন কিছু আবিষ্কার করেননি। প্রধানমন্ত্রী আমাদের অন্তরে যা ছিল সেটা মনে করিয়ে দিয়েছেন। নিশ্চিতভাবে প্রধানমন্ত্রী সেটা করাতে বাংলা এবং বাঙালির মান বেড়েছে বই কি। কিন্তু কাজী নজরুল ইসলাম যাদের, সেই কাজী নজরুল ইসলাম যাদের গর্ব, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি কথায় কথায় সারে জাহাঁ সে আচ্ছা আওরান, তিনি কি করে ভুলে যান ওই সারে জাহাঁ সে আচ্ছা লেখা উর্দু কবি ইকবাল? তিনি রামচন্দ্রকে, শ্রী রামচন্দ্রকে, মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রকে ইমামে হিন্দ বলে গিয়েছেন। এই ভুলে যাওয়াগুলো কি ইচ্ছাকৃত? নির্মলাবাবু কিছুক্ষণ আগে বারবার ইচ্ছাকৃত উদ্দেশ্য প্রণোদিত এই কথাগুলো বলছিলেন বিনোদবাবু। ব্যাপার হচ্ছে যে শ্রীরামচন্দ্র এই যুগপুরুষের সঙ্গে কিন্তু অনেকদিন আগে যিনি বাঙালির পরিচয় করিয়ে দিয়েছিলেন কৃত্তিবাস ওঝা, তাকে প্রণাম জানাই। কৃত্তিবাসী রামায়ণ পড়েই কিন্তু আমরা মূলত শ্রীরামচন্দ্রের সঙ্গে পরিচিতি লাভ করেছি। ফলে সংহতির যে পরম্পরা, তা কিন্তু ভারতবর্ষ তো বটেই। এই একটু আগে যে আপনি কাজী নজরুল ইসলামের কথা উল্লেখ করলেন,
তিনি তার মতো বহু মানুষ, যত মহামনীষী বাংলাদেশে জন্মেছেন, আমাদের বাংলায় জন্মেছেন, তারা চিরকাল এই ভেদাভেদ ভুলে মানুষই সবার উপরে এবং সর্বধর্ম সমন্বয় সকল ধর্মকে আপন করে নেওয়ার কথাই বলেছেন। ফলে সংহতি বিষয়টা কিন্তু আমাদের রক্তে। যখন কোনো সংহতি আলাদা করে চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা বা একটা উদ্যোগ নেওয়া হয়, তখন আমাদের কিন্তু ভুরু একটু কুঁচকে ওঠে যে এর কারণটা কি। দেখুন, ধর্ম জিনিসটা এসেছিল যা আমাদের ধারণ করবে বলে, কেমন, যার আধারে আমরা একটা সৎ পবিত্র উত্তরণের পথ আমরা খুঁজে পাব। এবং সেই কারণেই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব থেকে বিবেকানন্দ থেকে বা যারা যুগপুরুষ রামচন্দ্র বলুন বা শ্রী চৈতন্য বলুন, যে কোনো ব্যাপারে তারা আমাদের কিন্তু একটা সংহতির পথই দেখিয়ে দিয়েছিলেন। এবং তাদের যে জীবনাদর্শ, তাদের যে ভাবনা চিন্তা, সেটা নিয়ে যদি আমরা চলি, তাতে আলাদা করে কিন্তু আমাদের আর নির্দিষ্ট দিনে সংহতির যাত্রা করা, সেটা অনেকটা মানে খুব হাস্যকর এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই আমার মনে হয়। কেন আমরা ভাবতে পারছি না যে দেশে একটি মন্দির তৈরি হচ্ছে? হ্যাঁ, যদি সেটার মধ্যে কোনো গভীর ও কোনো অভিসন্ধি থাকে, অদূর ভবিষ্যতেই তা ধরা পড়ে যাবে। এবং ভারতবর্ষের মানুষ তো মূর্খ নয়, বা বাঙালিও মূর্খ নয় যে সেই অভিসন্ধি আমরা ধরে ফেলতে পারবো। কিন্তু এই যে জোর করে একটা জিনিস চাপিয়ে দেওয়া হচ্ছে নির্দিষ্ট দিনে, যে অমুক দিনেই সংহতি একটা মানে নাটক করতে হবে বা একটা পদযাত্রা করতে হবে, তাহলে কি আমরা সংহতির মধ্যে নেই? তা তিনি তো আমাদের রাজ্যের মাথার উপর রয়েছেন, তাহলে সেই সংহতির দায়িত্ব তো তিনি গত 10-12 বছর ধরে নিয়েই রেখেছেন। তাহলে কি তিনি নিজের কাজে সন্তুষ্ট নন যে তাকে আবার নতুন করে প্রমাণ করতে হবে বা নতুন করে উদ্যোগ নিতে হবে সংহতি? আসলে বিষয়টা হয়ে দাঁড়াচ্ছে যে ধর্মকে চিরকালই এই রাজনীতির থেকে সে আলাদা হতে চেয়েছিল, কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বরাই মূলত ধর্মকে চিরকাল খুব খারাপভাবে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। এবং সেই পরম্পরা কিন্তু আজও বহমান, এবং সেটা কিন্তু যে কোনো রাজনৈতিক দল নির্বিশেষে, আমি নিজে একজন কোনো দলীয় রাজনীতিতে আমি কোনো প্রত্যক্ষ সমর্থক নই, ফলে আমি নিঃসন্দেহে এটা বলতে পারি যে কোনো রাজনৈতিক দলই কিন্তু কোনো না কোনো ভাবে ধর্মকে নানাভাবে ব্যবহার করেন। এবং সেটা কেউ কখনো কখনো এমন ভাবে ব্যবহার করেন যেটা মানুষের ভালোভাবেও মানে ভালো উদ্দেশ্যেও সেটা কাজে লাগে, কিন্তু কখনো দেখা যায় যে সেটা মানুষকে বেপথু করে তোলে। যেমন এই বিশেষ করে এই সংহতি যাত্রা, আমি একজন পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে মনে করছি যে এই সংহতি যাত্রার কোনো মানে হয় না, কারণ এতে বরং বাংলার মানুষ সন্দিহান হয়ে উঠবে যে তাহলে কি আমরা নিরাপত্তায় নেই? তাহলে কি শ্রীরামচন্দ্র আমাদের কেউ নন? গোটা ভারতবর্ষে 300 রামায়ণ লেখা রয়েছে, 300 রামায়ণ। এবং তাহলে বোঝা যাচ্ছে শ্রীরামচন্দ্রের যে চিন্তা ভাবনা বলুন বা তার জীবন বলুন, সেটা কত ভারতবর্ষের সুদূর প্রসারী। আমি আরেকবার, আপনি যে রাজনীতির কারবারিদের কথা বলছিলেন তাদের কথা একটু শুনিয়ে দিই। আপনি যাদের কথা বলছিলেন, চুরুলিয়ার দুখুমিয়ার এমন গোটা ভারত জুড়ে প্রধানমন্ত্রীর টুইটে এমন প্রচার এবং প্রসারের পরেও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তার তাৎপর্য বুঝতে পারেন কি? পারেন না। পারলে তারপরেও সংহতি মিছিলের জন্য এমন সাফাই গাইতেন না, কিন্তু গাইছেন। তিনি একা গাইছেন এমনটা নয়, তার দল গাইছে, তার দলের নেত্রী গাইছেন, কিন্তু তার সঙ্গে অন্য রাজনীতিবিদরাই বা কে কী বলছেন এই সংহতি মিছিল নিয়ে একবার ছোট্ট করে এক ঝলক একটু দেখে নেব, তারপর আমি অর্ণব ঘোষাল আপনার কাছে আসবো। অযোধ্যা জুড়েও সংহতি মিছিলে জালি হিন্দু কিছু যাবে আর পাকিস্তানপন্থী কিছু মুসলমান যাবে, রাষ্ট্রবাদী মুসলমানরাও যাবে না, আর হিন্দুরা ওই দিন দ্বীপ জ্বালাবে। আর ওই জালি হিন্দু মমতা মিছিল করার আগে আসল হিন্দু শুভেন্দু অধিকারী সকালবেলা কলকাতার রাম মন্দিরের সামনে হাইকোর্ট থেকে কাল পারমিশন নিয়েছি, হাজার হাজার লোকের মিছিল আমি করব। দেখুন, অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা রামের, এটা কেউ কেউ বিশ্বাস করেন, তারা করবেন, তাতে তো কারোর আপত্তি নেই, এই অধিকার সবারই আছে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে সরকার তাতে অংশ নেবে কিনা। সংবিধানে এই অধিকার সরকারি যারা আধিকারিক
বা সরকারের যারা প্রতিনিধিত্ব করছে তাদের এই অধিকার দেয়নি। মানুষের প্রাণ রক্ষায় কি হচ্ছে, তার খাদ্য, তার বস্ত্র, তার বাসস্থান, তার চিকিৎসা, তার শিক্ষা, তার অধিকার, এইটা প্রাধান্য পাওয়া উচিত, সেটি আমরা মনে করি। বিজেপি 2-4 জন 10 জনকে নিয়ে যেতে পারে, কিন্তু বাংলার সংস্কৃতি হচ্ছে সংহতি। তাই সংস্কৃতি বাংলায় রক্ষা করার জন্য এই সংহতি মিছিল। আর তুমি অপসংস্কৃতি করছো, তাই একটা ধর্মকে ছোট করে আরেকটা ধর্মকে বড় করে করছো। কালকে বলেছি, আবার বলছি, রাম ভক্তকে আমিও সম্মান করি, কিন্তু সে যদি সত্যিকারের ভক্ত হয়, যদি সে ভক্ত না হয়ে ভোগী হয়, তাহলে তার সম্মান থাকে না। আমি অর্ণববাবু আপনার কাছে যাব, এসব সংস্কৃতি অপসংস্কৃতি, তার সঙ্গে আমার মনে হচ্ছে গোটা বিষয়টা বোধহয় ফিরহাদ হাকিম এবং তার দলের গুলিয়ে গেছে। কোনটা অপসংস্কৃতি? শ্রীরামচন্দ্রের নাম করা? অর্ণববাবু আপনি কিছু বুঝলেন না? দেখুন, এখানেতে একটা এই যে গ্রামের মানে ঘরের ছেলের ঘরে ফেরা নিয়ে এই যে অসন্তোষ, এটা মহাভারতের যুগেও দেখেছি, আজও দেখছি। যখন 14 বছরের বনবাসের পরে, যখন মানে 14 বছর নয়, ক্ষমা করবেন, 13 বছরের বনবাসের পরে, মানে অজ্ঞাতবাস সহ যখন পাণ্ডবরা ঘরে ফিরছেন, তখন কিন্তু দুর্যোধনরা যে কোনো প্রকারে বাধা দেওয়ার চেষ্টা করেছেন এবং আগামী দিনেও করবেন। এবং শুধু তাই নয়, যখন শিশুপালকে আমরা দেখেছি, মানে ভগবান কৃষ্ণকে যখন রাজসূয় যজ্ঞে সভাপতি হিসাবে নির্বাচন করা হলো, তখন শিশুপালরা বাধা দেবেনি, এটাই স্বাভাবিক। এতে অস্বাভাবিকতার কিছু নেই। এই রকম সংস্কৃতি আমরা দেখতে অভ্যস্ত, কাজে এটা হবে, এটা ধরে নিয়ে সর্বোপরি আমাদের চিন্তা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেক মানুষের বিবেক জাগ্রত। ভগবান বলছেন যে মনঃপূতং সমাচারেত, অর্থাৎ নিজের মনকে জিজ্ঞেস করো আমার কি করা উচিত। প্রত্যেকের মনে দেখবেন দুটি সত্তা রয়েছে। একটি সত্তা আমরা যখনই কোনো কাজ করতে যাই, তখনই সে একটি মানে ভালো সত্তা সেটা বিচার করে দেখে যে ওই কাজটি সঠিক কি বেঠিক। তখন আমার মনের সেই সত্তা যদি দেখে যে কাজটি বেঠিক হচ্ছে, তখন সে বাধা দেয়, বলে এটা করো না। আর আমার মনের থাকা যে আসরিক সত্তা, সে তখন খারাপ কাজে প্রশ্রয় দেয়, বলে হ্যাঁ হ্যাঁ করো করো, কি আছে এতে, অসুবিধার কি আছে, এইটাই তো জীবন, একটাই তো জীবন, আমাদের যেদিকে মানে লাভ বেশি সেদিকেই ছোট, এটাই স্বাভাবিক। তো এবারেতে যে মানুষ দিনের পর দিন এই যে আসরিক সত্তার কথা শুনতে শুনতে অভ্যস্ত। অর্ণববাবু আমার সময় একেবারে শেষ, থামতে হচ্ছে, তবে আপনার কথার সূত্র ধরেই থামবো। কারো কাছে যেমন একটাই জীবন, বিশেষ করে আসরিক সত্তার কাছে, তেমন ওই আসরিক সত্তার উপর দাঁড়িয়ে যারা রাজনীতি করেন তাদের কাছে একটাই ভোট। তারা একটা ভোট বা একটা ভোটের জন্য একটা জীবন পার করে ফেলেন হয়তো, এবং খুব বেপথু হয়ে পার করে ফেলেন। বিনোদবাবু আপনার ভাষা ধার করলাম, কিন্তু তাদের বেপথু হওয়াতে মানুষ বেপথু হবেন এমনটা ভাবার বোধহয় কোনো কারণ নেই। আর যাই হন, তারা তো মর্যাদা পুরুষোত্তম রাম নন যে তাদেরকে সবাই অনুসরণ করবেন। ফলে কিছু দূর যাওয়ার পর আমার ধারণা শোলের ওই দারোগার মতো হাল না হয়, আধে ডায়ে আধে পিছে, বাকি মেরে পিছে হও বলে পিছনে তাকিয়ে দেখবেন সংহতি মিছিলের শেষে আর কেউ নেই। ডানে এবং বাঁয়ে মানুষ যে যার মতো করে বেছে নেবেন কোন দিকে যেতে হবে। অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা।